আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে প্রতিটি পরমাণুর মধ্যে ইলেকট্রন উপস্থিত। ইলেকট্রন ইজ আ ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্ট অফ অল অ্যাটমস। এখন ইলেকট্রন তো নেগেটিভলি চার্জড, আর অ্যাটমস আর ইলেকট্রিক্যালি নিউট্রাল। পরমাণু হচ্ছে নিস্তড়িত, আর পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকবেই যেটা নেগেটিভলি চার্জড। তাহলে যে কেউ এক্সপেক্ট করতে পারে যে অ্যাটমের মধ্যে অর্থাৎ পরমাণুর মধ্যে আরও কিছু কণা থাকবে যাদের চার্জ হচ্ছে পজিটিভ, এবং সেই পজিটিভ চার্জের টোটাল অ্যামাউন্টটা এই নেগেটিভ চার্জের সাথে সমান হবে, যাতে করে অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়। তাহলে এবার খোঁজ শুরু হলো। তাহলে সেই পজিটিভলি চার্জড পার্টিকেলগুলো কি, সেটা বিজ্ঞানীরা খুঁজতে শুরু করলেন। গোল্ডস্টাইন ভাবছেন যে যদি ক্যাথোড থেকে নেগেটিভলি চার্জড পার্টিকেলস এই দিকে যায় অ্যানোডের দিকে, যেটাকে আমরা ক্যাথোড রে বলছি, যেটা ইলেকট্রনের স্রোত, যেটা আগের ভিডিওতে আলোচনা হয়েছে ডিটেলসে, তাহলে অ্যানোড থেকে নিশ্চয়ই পজিটিভলি চার্জড পার্টিকেল আসছে। তাহলে আগেরটাতে ধরা পড়লো না কেন? তো তিনি নানা রকম কারসাজি করছেন ওটাকে আইডেন্টিফাই করার জন্য, যে হয়তো আছে, কোনো কারণে আমরা পাচ্ছি না। এই করতে করতে উনি ক্যাথোডটাকে একটু অন্যরকমভাবে বানিয়ে ফেললেন। এরকম প্লেটের মধ্যে উনি কয়েকটা ফুটো করে দিলেন। অ্যানোডটা এরকম থাকলো, যেভাবে সার্কিটের সাথে কানেক্ট করার কথা সেটা করলেন। এটা মাইনাস, এটা প্লাস, তাহলে এটা মাইনাস হচ্ছে, এটা প্লাস হচ্ছে। এইটা করার সময় দেখছেন যে এই দিকে কিন্তু ফ্লুরোসেন্স তৈরি হচ্ছে। ঠিক যেমন যটা ফুটো এখানে রয়েছে তটা এখানে উনি প্রতিপ্রভা পাচ্ছেন। সেটাকে চেক করার জন্য উনি জিঙ্ক সালফাইড আর বেরিয়াম প্লাটিনোসায়ানাইড, যেগুলো ফ্লুরোসেন্ট সাবস্টেন্স, যেগুলো দিলে আরো ক্লিয়ারলি বোঝা যায় যে ফ্লুরোসেন্স হচ্ছে কিনা, আরো উজ্জ্বল হয়ে জ্বলে, সেটা দিয়ে চেক করলেন, হ্যাঁ এটা ঠিক। পজিশন চেঞ্জ করলেন, এইটাকে এইদিকে পাঠালেন, এটাকে এইদিকে পাঠালেন, দিয়ে দেখলেন যে এটা যেদিকে ক্যাথোডটা রয়েছে তার ঠিক পিছনেই হচ্ছে। তার মানে নিশ্চয়ই এটা অ্যানোড থেকে উৎপন্ন হচ্ছে, এবং ফুটোটা না থাকলে হচ্ছে না। তো যখন এটা এসেই গেল, তখন যেভাবে ক্যাথোড রের বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে তার প্রপার্টিগুলোকে আইডেন্টিফাই করা হয়েছিল, সেই এক্সপেরিমেন্টগুলো উনি চালাতে থাকলেন। সালটা হচ্ছে 1886। এক্সপেরিমেন্টগুলো করছেন গোল্ডস্টাইন। তো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, একটা এরকম ওয়্যার ফ্রেম নিয়েছিলাম, সেই ওয়্যার ফ্রেমের মধ্যে একটা প্রপেলার ছিল। এটা যখন এখানে লাগাচ্ছি দেখা যাচ্ছে যে এটা রোল করে ঘুরতে ঘুরতে বাঁ দিকে চলে আসছে। যেহেতু এটার মাস আছে এবং এটাকে ঘোরাতে পারছে অ্যানোড রে, তাই এখান থেকে বোঝা গেল অ্যানোড রে হ্যাজ মাস, এর ভর আছে। অ্যান্ড ইট ইজ নট আ রে, এটা কিন্তু রেডিয়েশন নয়, এটা স্ট্রিম অফ পার্টিকেলস। তারপর আমার কাজ হবে কি, একটা অ্যাডিশনাল সার্কিট দেওয়া এখানে, প্লাস মাইনাস। এটা কাঁচের শেষ প্রান্তটা ডিসচার্জ টিউবের, সেখানে একটা অ্যাডিশনাল সার্কিট দেওয়া হলো আগের মতো। এখানে জিঙ্ক সালফাইডের প্রলেপ দেওয়া আছে, কোটিং দেওয়া আছে। দেখা যাচ্ছে যে এই সার্কিটটা যখন আমি অন করছি তখন ফ্লুরোসেন্সটা এখান থেকে সরে চলে আসছে এখানটায়, আর এটা যখন অফ করে দিচ্ছি তখন ফ্লুরোসেন্সটা চলে আসছে এখানটায়।
আবার যখন এটাকে চেঞ্জ করে দিচ্ছি ব্যাটারির কানেকশনটা, অর্থাৎ এটা যখন মাইনাস হয়ে যাচ্ছে প্লাসের পরিবর্তে, এটা যখন প্লাস হয়ে যাচ্ছে, তখন ফ্লোরোসেন্সটা এদিকে চলে আসছে। তার মানে এটা কনফার্ম হলো যে অ্যানোড রে ইজ আ স্ট্রিম অফ পজিটিভলি চার্জড পার্টিকেলস, এবং তারা কি করছে, এই নেগেটিভ পোল দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে এবং পজিটিভ পোল দ্বারা রিপেলড হচ্ছে, বিকর্ষিত হয়ে এখানে আসছে। তাহলে সেকেন্ড প্রপার্টি পাওয়া গেল, অ্যানোড রে ইজ আ স্ট্রিম অফ পজিটিভলি চার্জড পার্টিকেলস। কোনো একটা বস্তু রাখলে দেখা যাচ্ছে তার ছায়া পড়ছে, তার মানে এটা বোঝা গেল যে অ্যানোড রে মুভস ইন আ স্ট্রেট লাইন। এরপর যেটা দেখা গেল সেটা খুব ইম্পর্টেন্ট। ইলেকট্রনের ক্ষেত্রে আমরা ভিতরের গ্যাসটাকে চেঞ্জ করে দেখেছিলাম যে ক্যাথোড রে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নেচার অফ দ্য গ্যাস ইউজড ইন দ্য ডিসচার্জ টিউব। অর্থাৎ এখানে হাইড্রোজেন থাকলো বা অক্সিজেন থাকলো বা নাইট্রোজেন থাকলো বা কার্বন ডাইঅক্সাইড থাকলো, ক্যাথোড রের প্রপার্টি কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু অ্যানোড রের ক্ষেত্রে দেখা গেল ডিফারেন্ট স্টোরি। ইট ইজ ডিপেন্ডেন্ট on the nature of the gas present in the discharge tube. এবার এই ডিফ্লেকশনটাকে মাপা হলো, অর্থাৎ এই অ্যাডিশনাল সার্কিট দিয়ে কতটা ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে যদি মাপা হয়, এটা থিটা, তাহলে সেখান থেকে E/m বেরোলো। এবার এই E/mটা যেটা ওই ডিফ্লেকশন থেকে বের হলো, সেটা দেখা যাচ্ছে যে ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য গ্যাস প্রেজেন্ট ইন দ্য ডিসচার্জ টিউব। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে এটার একটা ভ্যালু রয়েছে, অক্সিজেনের ক্ষেত্রে একটা আলাদা ভ্যালু রয়েছে, এবং ক্যাথোডের ক্ষেত্রে তো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সেই মানটা কনস্ট্যান্ট। সম্পর্কটা হচ্ছে এটাকে 1836 দিয়ে গুণ করলে ইলেকট্রনের E/m ভ্যালুর সাথে মিলে যাচ্ছে। যখন আমি হাইড্রোজেন গ্যাস নিচ্ছি তখন, আবার যখন হিলিয়াম নিচ্ছি তখন ইলেকট্রনের অর্থাৎ ক্যাথোড রের E/mটার সাথে ম্যাচ করানোর জন্য এটাকে গুণ করতে হচ্ছে 1836 এবং 4 দিয়ে, 1836 ইন্টু 4। একইভাবে অক্সিজেন, নাইট্রোজেন এগুলো সব দেখা যাচ্ছে 1836 ইন্টু 16, 1836 ইন্টু 14, এইভাবে গুণ করলে তবে এর সাথে মিলছে। এবার আমরা জানি যে চার্জ অফ 1 ইলেকট্রন ইকুয়ালস টু চার্জ অফ 1 প্রোটন, অর্থাৎ এই ওপরের ইটা কিন্তু সেম। তাহলে ডিফারেন্সটা আসছে কোথায়? মাসে। নিশ্চয়ই এই ভরটা অ্যানোড রে যে পার্টিকেল দিয়ে তৈরি, সেই ভরটা নিশ্চয়ই 1836 গুণ কম। তার জন্য 1836 দিয়ে গুণ করে এটাকে এর সাথে ম্যাচ করাতে হচ্ছে। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে এটা 1836, আমি যদি হাইড্রোজেনকে রিপ্লেস করে হিলিয়াম নিই সেক্ষেত্রে কিন্তু শুধু 1836 না, তাকে 4 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 4 বার 1836 আছে, মানে এখানে 4টে প্রোটন আছে সেটা বোঝাচ্ছে। গোল্ডস্টাইন সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারলেন না। উনি বলছেন যে অ্যানোড রে যে মাসটা দেখতে পাচ্ছি তার মধ্যে যেটা সিম্পলেস্ট বা স্মলেস্ট ইউনিট সেটা হচ্ছে ডিউ টু প্রোটন, এটার জন্য। তার পরেরগুলো কিন্তু তার থেকে বড়। হাইড্রোজেন নিলে সবথেকে স্মলেস্ট ইউনিট পাওয়া যাবে, কারণ এর চাইতে ছোট আর নেই। তারপরেরগুলো সব বড় হয়ে যাচ্ছে। হিলিয়ামেরটা 4 গুণ বড়, অক্সিজেনেরটা 16 গুণ বড়। আর হিলিয়ামের 4টে প্রোটন যেটা ভাবছেন সেটা যে 2টো প্রোটন 2টো নিউট্রন, এই বিষয়গুলো কিন্তু উনি এক্সপ্লোর করতে পারেননি।
তো এখন এটা তৈরি হচ্ছে কিভাবে, অ্যানোডে এটা তৈরি হওয়ার রহস্যটা কি? এখানে যে হাইড্রোজেন গ্যাসটা ঘুরে বেড়াচ্ছে সেটা দুভাবে এইচ প্লাসে কনভার্ট হতে পারে, অর্থাৎ প্রোটনে কনভার্ট হতে পারে। একটা হচ্ছে এখান থেকে যে ইলেকট্রনগুলো তীব্র বেগে বেরিয়ে আসছে তারা এর সাথে ধাক্কা মারতে পারে। হাইড্রোজেন অ্যাটম মিনস one proton in the nucleus and one electron in the outer cell. তো যদি এই হাই ভেলোসিটিতে থাকা ইলেকট্রন যদি এখানে এসে ধাক্কা মারে তাহলে সেই কাইনেটিক এনার্জির ফলে কি হবে, এর ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যাবে, তখন এটা প্রোটনে কনভার্ট হয়ে যাবে। অথবা হতে পারে যে এই হাইড্রোজেন অ্যাটমটা এর সাথে ধাক্কা হলো, লো প্রেসারে এখানে হাইড্রোজেন গ্যাস রাখা হয়েছে, তাহলে এর সাথে কোলিশন হতেই পারে, সংঘর্ষ হতেই পারে। যখনই এই অ্যানোডটার সাথে ওর ধাক্কা হবে, যেহেতু এখানে ভেরি হাই ভোল্টেজ 10⁴ এই অ্যানোড কিন্তু এর কাছ থেকে ইলেকট্রন বার করে নেবে, দিয়ে এটাকে পজিটিভলি চার্জড পার্টিকেলে কনভার্ট করে দেবে। তাই এই দুভাবে কিন্তু সম্ভব প্রোটন সৃষ্টিটা। এবার কেউ প্রশ্ন করতে পারে যে এখানে তো মলিকিউল থাকে, অ্যাটম হলো কি করে? হ্যাঁ, অবশ্যই মলিকিউল থাকে, কিন্তু যখন ধাক্কা মেরে ইলেকট্রনগুলোকে বার করে দেবে তখন আর মলিকিউল থাকবে না। বা এই যখন দুটো ইলেকট্রনকে H2, তো তাহলে H বন্ড H, দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রনকে যদি টেনে নেয় তখন দুটো H প্লাস হয়ে যাবে। এইভাবে কিন্তু H প্লাস সৃষ্টি হচ্ছে। একবার যখন সৃষ্টি হলো তখন কি হবে, এই প্লাস একে রিপেল করবে, এই মাইনাস একে অ্যাট্রাক্ট করবে, ফলে ও ক্যাথোডের দিকে ছুটতে থাকবে ফ্রম অ্যানোড। তাহলে আগেরটার সঙ্গে ডিফারেন্স কোথায়? আগেরটাতে ইলেকট্রন একদম ক্যাথোড প্লেটের ভিতর থেকে বেরিয়ে আসছে, আর এখানে কিন্তু অ্যানোড রশ্মিটা অ্যানোডের ভিতর থেকে বেরিয়ে আসেনি। ইট ইজ নট অরিজিনেটিং ফ্রম অ্যানোড, আনলাইক টু দ্য কেস অফ ক্যাথোড। ইলেকট্রনস ওয়ার অরিজিনেটিং ফ্রম ক্যাথোড অ্যান্ড ওয়ার মুভিং টুয়ার্ডস অ্যানোড। এখানে কিন্তু ভিতরে যে কনস্টিটিউয়েন্ট রয়েছে সেখান থেকেই ওটা তৈরি হচ্ছে। তাই অ্যানোড রে ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য গ্যাস, গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করছে এই কারণে। এবার যখন এই ছুটে যাচ্ছে তখন এখান থেকে তো আবার ইলেকট্রন বেরিয়ে আসবে, একে নিউট্রালাইজ করে দেবে মাঝপথে। সেই কারণে আমরা আগে পাচ্ছিলাম না। কিন্তু যখন ফুটো করে দেওয়া হলো তখন যে H প্লাসটা এই দিকে আসছে, মানে ইলেকট্রন আসছে এইদিকে আর H প্লাসটা আসছে এইদিকে, নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। কিন্তু ফুটোর যে জায়গাটা সেখান থেকে কোনো ইলেকট্রন বেরোচ্ছে না, তাই যে H প্লাসটা এই ফুটোটার দিকে ডাইরেক্টেড হচ্ছে সেই কিন্তু এই ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, দিয়ে এই উল্টো দিকের দেওয়ালে গিয়ে কি হচ্ছে, ফ্লোরোসেন্স হচ্ছে। তাহলে এখানে প্রচুর H প্লাস তৈরি হচ্ছে, কিন্তু তার থেকেও সংখ্যায় অনেক বেশি ইলেকট্রন। তাহলে যে ইলেকট্রনটা এইদিকে এলো, H প্লাসের সঙ্গে দেখা করলো, সেই H প্লাসটাকে ওই ইলেকট্রনটা কি করলো, নিউট্রালাইজ করে দিল। কিন্তু কিছু H প্লাস আছে যেটা এই ফুটোটার দিকে বা এই ফুটোটার দিকে ডাইরেক্টেড হচ্ছে, সেখান থেকে কোনো ইলেকট্রন বেরিয়ে আসছে না, ফলে কিন্তু বেঁচে গেল, এই ফুটো দিয়ে বেরিয়ে সে ওই প্রান্তে চলে গেল, ওই প্রান্তে গিয়ে সে ফ্লোরোসেন্সের সৃষ্টি করছে। সেই জন্য এইভাবে পাওয়া গিয়েছিল, যখন ফুটো ছিল না তখন পাওয়া যাচ্ছিল না। তাহলে এটা থেকে গোল্ডস্টাইন বুঝতে পারলেন যে স্মলেস্ট ইউনিট অফ পজিটিভ চার্জ ইজ প্রোটন। এটা উনি বুঝতে পারলেন, কারণ আর কোনো গ্যাস বা আর কোনো সাবস্টেন্স ভিতরে নিয়ে এর থেকে কম E/m ভ্যালু পাওয়া যাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে স্মলেস্ট ইউনিট। এর থেকে কম মাসের আর কাউকে পাচ্ছেন না উনি, যা নিচ্ছেন তার থেকে বেশি, সুতরাং এটাই হবে স্মলেস্ট ইউনিট। কিন্তু প্রতিটি অ্যাটমের মধ্যেই যে এটা রয়েছে প্রোটন এবং তার সঙ্গে আরও একটা নিউট্রাল পার্টিকেল আছে, সেই ব্যাপারটা উনি এক্সপ্লোর করতে পারলেন না। সেইটা হলো তার কিছুদিন পরে 1911 সালে 1911 রাদারফোর্ড একটা দুর্দান্ত এক্সপেরিমেন্ট করলেন, পায়োনিয়ারিং এক্সপেরিমেন্ট। সেটা হচ্ছে আলফা স্ক্যাটারিং বাই SCATTERING,
by gold foil. উনি কি করলেন, একটা আলফা সোর্স নিলেন। কীরকম সেটা, একটা লেডের এরকম সিলিন্ডার নিয়েছেন, একটা গদি, সেই গদির মধ্যে ড্রিল করে একটা ব্যারেলের মতো বানিয়েছেন। এবার তার মধ্যে একটা রেডিয়াম কার্বাইডের টুকরো দিয়ে দিয়েছেন। রেডিয়াম হচ্ছে আলফা স্পেশালিস্ট, প্রচুর আলফা পার্টিকেল ছাড়তে পারে। এর সামনে নেওয়া হয়েছে স্লিট, যাতে এরকমভাবে যদি বেরিয়ে আসার সময় যদি এরকম ছড়িয়ে যায় সেইগুলো আটকে দেবে, যেগুলো সোজা বেরোবে সেগুলোকেই শুধু অ্যালাউ করবে। তাহলে একটা পেন্সিল অফ আলফা রে এখান থেকে জেনারেট করা হচ্ছে। সামনে কি করলেন, এরকমভাবে একটা কাঁচের ফ্রেমকে দাঁড় করিয়ে ঘিরে দিলেন জায়গাটা। মানে যে টেবিলের ওপর এক্সপেরিমেন্টটা হচ্ছে সেটার ওপরে পারপেন্ডিকুলারলি এরকম আছে, এটা গোল করে ঘিরে দিলেন। আর মাঝে রাখলেন একটা গোল্ড ফয়েল, একটা গোল্ড শিট। কিভাবে করেছিলেন আশ্চর্যের ব্যাপার, এই গোল্ড ফয়েলটার থিকনেস ছিল 0.0004 মিলিমিটার, অর্থাৎ 4/10,000, অর্থাৎ 1/2500 মিলিমিটার। তার মানে 1 মিলিমিটারের 2500 ভাগের 1 ভাগ। 1 মিলিমিটার কতটুকু হয়, এই গ্যাপটা 1 মিলিমিটার, এটাকে 2500 ভাগ করতে হবে, তার 1 ভাগ। ভীষণই পাতলা, এটা বানানোটাই একটা সেই যুগে বিরাট চ্যালেঞ্জ, 1911 সালটা। এটার উপরে উনি কি করলেন, এটাকে এই আলফা রেডিয়েশনটাকে ফেললেন। যখন গোল্ড ফয়েলটা ছিল না, অর্থাৎ ইন অ্যাবসেন্স অফ দ্য গোল্ড ফয়েল, দেখা যাচ্ছে কাঁচের এখানটাতে প্রতিপ্রভা দেখা যাচ্ছে। আর অবশ্যই এই কাঁচের চারপাশে কি দেওয়া আছে, জিঙ্ক সালফাইড বা বেরিয়াম প্লাটিনোসায়ানাইডের একটা কোটিং উনি দিয়ে রেখেছেন, যাতে করে ক্লিয়ারলি ফ্লোরোসেন্সটাকে রেকর্ড করা যায়। তাহলে ইন অ্যাবসেন্স অফ দ্য গোল্ড ফয়েল, ফ্লুরোসেন্স ওয়াজ অ্যাপিয়ারিং অনলি ইন দিস পজিশন, শুধুমাত্র এই জায়গাতে হচ্ছে। কিন্তু যখন গোল্ড ফয়েলটা উনি রাখছেন মাঝে একদম সিনেমার পর্দার মতো পারপেন্ডিকুলারলি, যাতে এসে ও ধাক্কা মারে, তখন দেখছেন ম্যাক্সিমামটাই এখানে হচ্ছে আগের মতনই। ইন অ্যাডিশন টু দ্যাট, এখানেও কিন্তু বিন্দু উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এখানেও এসে আলফা পার্টিকেল হিট করছে নিশ্চয়ই, তার ফলে সবুজ হয়ে জ্বলে উঠে আবার নিভিয়ে যাচ্ছে, স্কিনটিলেশন তৈরি হচ্ছে, এখানেও বিন্দুর মতো জ্বলে উঠছে, সংখ্যায় তারা কম। আর কিছু কিছু এখানেও চলে আসছে, লাখে 2 বা 3টে, লাখে বলতে লাখখানা যদি আলফা পার্টিকেল পাঠাই, তার মধ্যে 2 বা 3টে এখানেও চলে আসছে। উনি লিখলেন যে আমি এতটাই অবাক হলাম, যেমনটা হতাম যে আমি একটা টিস্যু পেপারের দিকে একটা কামানের গোলা ছুঁড়েছি, সেটা ধাক্কা মেরে ওটাকে তো ফুটো করতে পারলো না, ঘুরে এসে আমাকেই হিট করলো। যে আই ফায়ার্ড আ ক্যানন শেল upon a tissue paper, it came back and hit me. I was so astonished. এটা কখন সম্ভব? সেইটা উনি 2টো ইম্পর্ট্যান্ট কনক্লুশন দিলেন এক্সপেরিমেন্ট থেকে। এত সুন্দর এই কনক্লুশন দুটো এবং এত মজবুত যে আজ অব্দি এটাকে চেঞ্জ করা যায়নি। রাদারফোর্ড অ্যাটমিক মডেলের পার্ট হচ্ছে এইটা, এই এক্সপেরিমেন্টটা। এখান থেকে উনি রাদারফোর্ড অ্যাটমিক মডেল দিয়েছেন, যেটাতে আমি এর পরের ভিডিওতে আলোচনা করব। সেই অংশটাতে, শেষের অংশটাতে একটু ভুল আছে।
দুটো পার্ট, একটা হচ্ছে এই গঠনের পার্ট, স্ট্রাকচারাল পার্ট, একটা হচ্ছে স্পেকট্রামের পার্ট। স্পেকট্রামের পার্টে উনি একটু ভুল বলেছিলেন, সেটা আলোচনা করব আমরা। কিন্তু এই যে গঠনের পার্ট, যেটা আজকেই বলবো, শুধু যে আজকে স্পেকট্রামটা নিয়ে আলোচনা করব না, সেটা এতটাই ঠিক যে টিল ডেট এটা কেউ কারেকশন করতে পারেনি। এই এক্সপেরিমেন্টটা এত মজবুত এক্সপেরিমেন্ট, ইট ওয়াজ আ পায়োনিয়ারিং এক্সপেরিমেন্ট অ্যাট দ্যাট টাইম। কনক্লুশন উনি দিলেন দুটো, একটা হচ্ছে দ্য এন্টায়ার পজিটিভ চার্জ and hence the entire mass is concentrated. Mass of the atom is almost concentrated in a very small part within at the center called nucleus. 2 নম্বর বলছেন most part of the atom is vacuum. তাহলে আমরা যদি এইটাকে অ্যাটম বলে ভাবি, তার বেশিরভাগ অংশটাই ফাঁকা, উনি বলছেন। আর বলছেন দ্য এন্টায়ার পজিটিভ চার্জ and hence the entire mass of the atom is almost concentrated in a very small part at the center called nucleus. অ্যাটমের কেন্দ্রে একটা অল্প ছোট্ট জায়গা, সেখানে সমস্ত পজিটিভ চার্জ এবং সমস্ত ভর বলতে গেলে কিছুটা বাদ দিয়ে, খুব সামান্য কিছু বাদ দিয়ে, পুরোটাই এখানে কনসেন্ট্রেটেড রয়েছে। এটা কনক্লুশন দিলেন, আর বাকি অংশটা ফাঁকা। কি যুক্তিতে বলছেন? খুব সহজ। আলফা পার্টিকেল যেটা আসছে সেটা কি? আলফা হচ্ছে ডবলি পজিটিভলি চার্জড হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়ামে কি থাকে? হিলিয়ামে থাকে দুটো প্রোটন, দুটো নিউট্রন আর দুটো ইলেকট্রন। তাহলে হিলিয়ামকে আমরা কীরকম বলবো? 2He4। এটা হচ্ছে হিলিয়াম। এবার তার থেকে যদি দুটো ইলেকট্রন বের করে নেওয়া হয়, তখন সেটা কি হবে? He++। সেটা যখন স্পিডে মুভ করবে একটা অ্যাটমের ভিতর থেকে বেরিয়ে, কোন অ্যাটমের ভিতর থেকে? রেডিয়ামের ভিতর থেকে বেরোচ্ছে। রেডিয়ামটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আনস্টেবল নিউক্লিয়াস, সেখান থেকে এটা বেরিয়ে আসছে। কি অবস্থায় বেরিয়ে আসছে? দুটো ইলেকট্রন বিহীন অবস্থায় শুধু নিউক্লিয়াসটা বেরিয়ে আসছে, যেখানে দুটো প্রোটন দুটো নিউট্রন আছে। তাহলে এটার ভরটাও বেশ ভালো, চার্জও বেশ ভালো, সেটা স্পিডে আসছে। তাহলে মোমেন্টাম ইজ অ্যাপ্রিসিয়েবল, ভালো রকম সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মোমেন্টাম রয়েছে। সেইটা যখন আসছে তীব্র বেগে, এটা ফাঁকা জায়গা বলেই তো বেরিয়ে চলে যাচ্ছে। এটা ফাঁকা জায়গা বলেই তো বেরিয়ে চলে যাচ্ছে। যেটা এইদিকে আসছে সেটা বেরিয়ে চলে যাচ্ছে। এবার নিউক্লিয়াসের চারপাশে তো ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো কি কিছু করতে পারছে না কেন? করতে পারবে না, কারণ ইলেকট্রনের যে মাস, তার থেকে 1836 গুণ ভারী হচ্ছে একটা প্রোটন, আর এখানে সেটা 4টে আছে। তাহলে 4 × 1836 অর্থাৎ 4 18 72, প্রায় 7300 গুণ ভারী হয়ে যাচ্ছে আলফা। আর ইলেকট্রন কতটা হালকা, তাহলে এই যদি ছুটে আসে, ইলেকট্রন কিছু প্রভাব ফেলতে পারবে? পারবে না। এবার যে কাচ ঘেঁষে যাচ্ছে নিউক্লিয়াসের, তার কি হচ্ছে? এই প্লাসের সাথে এই প্লাসের রিপালশন হচ্ছে, কারণ এর দুটো প্লাস আছে। আর ওখানে গোল্ড ফয়েল দেওয়া হয়েছে। গোল্ড ফয়েলে যে নিউক্লিয়াস, সেখানে কি থাকবে? 79 খানা প্রোটন থাকবে। 79টা প্লাস চার্জ আছে এখানে, আর এখানে দুটো প্লাস।
ফলে এটাকে কিন্তু বেঁকিয়ে দিচ্ছে এইভাবে। এই যে বেঁকে গেল, সেই কারণে আমরা এখানে পয়েন্ট পাচ্ছি। ম্যাক্সিমামটা কিন্তু এখানে চলে আসছে, কারণ ম্যাক্সিমাম জায়গাটা ফাঁকা। এখান থেকে উনি কনক্লুশনটা করলেন, ম্যাক্সিমামটা চলে আসছে বলেই উনি বললেন ম্যাক্সিমাম জায়গা ফাঁকা। আর ওই বেঁকে যাওয়ার কারণে কি হচ্ছে, এই জায়গাতে উনি পাচ্ছেন। একইভাবে এই দিকটাতেও তাই হবে, যেটা এই দিকে আসছে একদম গা ঘেঁষে সেটা এরকম করে বেঁকে যাচ্ছে, যেটা আরেকটু দূর দিয়ে যাচ্ছে সেটা হালকা বেঁকছে, এই দিকে সোজা গেলে বেরিয়ে চলে যাচ্ছে। আর যেটা একদম মুখোমুখি যাচ্ছে তাকে কি করবে, ও একদম ঘুরিয়ে দেবে এইদিকে। কেন? যে যাচ্ছে সে তো ভারী, দুটো প্রোটন দুটো নিউট্রন, তাহলে তাকে ঘুরিয়ে দিতে গেলে যে ঘোরাবে তার কি বৈশিষ্ট্য হতে হবে, তাকে অনেক বেশি ভারী হতে হবে। একটা বড় গাড়ি 4 চাকা স্পিডে যাচ্ছে, কাউকে ধাক্কা মারলো, দিয়ে 4 চাকাটাই উল্টে গেল, তাহলে যাকে ধাক্কা মেরেছে সে নিশ্চয়ই সাইকেল নয়, বা সেটা একটা দাঁড়িয়ে থাকা 4 চাকাও নয়, কারণ এই 4 চাকাটা স্পিডে যাচ্ছিল। তাহলে নিশ্চয়ই সে তার থেকেও অনেক ভারী, নিশ্চয়ই একটা লরি দাঁড়িয়েছিল, লোডেড লরি, সেখানে গিয়েও ধাক্কা মেরেছে। এখান থেকে উনি বুঝলেন যে গোল্ডের যে 79 খানা প্রোটন, 79 খানা প্রোটন থাকে গোল্ডে, তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে নেই। কারণ যদি ছড়িয়ে ছিটিয়ে একটা একটা করে সব জায়গায় থাকতো, আর হিলিয়াম যদি এসে ধাক্কা মারতো, হিলিয়ামের মধ্যে দুটো প্রোটন দুটো নিউট্রন এক জায়গায় আছে, তাহলে প্রত্যেকটাকে উড়িয়ে বার করে দিত। তার ফলে এই রিটার্ন আসার কোনো সম্ভাবনা নেই। এই যে যাচ্ছে দিয়ে এরম করে ইউটার্ন মেরে আবার সেই দিকেই ফিরে আসছে, এই সম্ভাবনাটা কিন্তু 0 হয়ে যেত, কোনো আলফা পার্টিকেলই ফেরত আসতো না। তাই নিশ্চয়ই বেশিরভাগ জায়গা ফাঁকা, কোনো প্লাস চার্জ এরকমভাবে ইন্ডিভিজুয়ালি বিচ্ছিন্নভাবে আইসোলেটেড হয়ে ছড়িয়ে ছিটিয়ে নেই, বরঞ্চ তার একটা ছোট জায়গাতে গাদাগাদি করে ঠাসাঠাসি করে আছে, যার ফলে এই আলফা পার্টিকেলকে ও ঘুরিয়ে ফেরত পাঠিয়ে দিতে পারছে। এই যে কনক্লুশনটা উনি দিলেন, এটা কিন্তু টিল ডেট অ্যাকসেপ্টেড এবং এর কোনো ভুলভ্রান্তি পাওয়া যায়নি। আর যে অংশটাতে ভুল পাওয়া গেছে সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে রাদারফোর্ড প্রথম আইডেন্টিফাই করলেন যে প্রোটন ইজ দ্য কনস্টিটিউয়েন্ট অফ অল নিউক্লিয়াস, অফ অল অ্যাটমস, অফ অল এলিমেন্টস, এবং সংখ্যায় এটা ইন্টিগ্রাল ফর্মে থাকছে, অর্থাৎ হিলিয়ামে থাকছে 2, গোল্ডে থাকছে 79, অক্সিজেনে থাকছে 8, হাইড্রোজেনে থাকছে 1টা। সেই কারণেই গোল্ডস্টাইন ওটা ভেবেছিলেন সিম্পলেস্ট ইউনিট। তাহলে প্রোটনের আবিষ্কর্তা গোল্ডস্টাইন, কিন্তু ওটা যে সব অ্যাটমের কনস্টিটিউয়েন্ট সেটা কিন্তু রাদারফোর্ড আইডেন্টিফাই করেছিলেন। প্রোটনের মাস কি হবে? ইলেকট্রনের যে মাস আমরা শিখেছি 9.11 ইন্টু 10⁻³ কিলোগ্রাম, সেটাকে 1836 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে মাস অফ প্রোটন ইন এসআই। আর সিজিএসে কি হবে? 9.11 ইন্টু 10⁻, এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে -21 গ্রাম ইন্টু 1836, দ্যাট উইল বি দ্য মাস অফ প্রোটন ইন সিজিএস। এটা এখানে কেজি আছে, 10⁻³ দিয়ে যখন মাল্টিপ্লাই করে দেবো এটা হবে 10⁻28 তত গ্রাম হবে, সেটা মাস অফ প্রোটন ইন সিজিএস। চার্জ কি হবে? চার্জটা কিন্তু সেম, তাহলে চার্জ অফ প্রোটন, ই অফ প্রোটন ইজ 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব ইন এসআই, আর ইকুয়ালস টু 4.8 ইন্টু 10⁻10 ESU ইন সিজিএস। নেচার কি? নেচার হচ্ছে পজিটিভ, প্রোটনের নেচার হচ্ছে পজিটিভ, চার্জটা সেম ইলেকট্রনের সঙ্গে, ইলেকট্রনের যা ম্যাগনিটিউড এরও ম্যাগনিটিউড সেম, শুধু ইলেকট্রনের নেচার নেগেটিভ, এর নেচার হচ্ছে পজিটিভ। প্রোটন আবিষ্কার হয়ে গেল।